সুনামগঞ্জে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। প্রতিনিয়ত দুশ্চিন্তায় সময় পার করছেন এই অঞ্চলের মানুষরা। ইতিমধ্যে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি হলে আবারও বাড়বে বন্যার শঙ্কা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ, আর মৌলভীবাজার থেকে এম এ হামিদ। প্রথমে যাচ্ছি লিপসান আহমেদের কাছে। লিপসান, নদ নদীর পানি তো বাড়ছে, কেমন দেখছেন পরিস্থিতি? জ্যোতিকা, মূলত যদি বলে, যেহেতু এটি হাওড় এলাকা, এখানে আমরা দেখেছি 6 মাস শুকনো, 6 মাস আহ জলমগ্ন থাকে। বিশেষ করে যদি বলি, যেহেতু হাওড় এলাকা পানি আসবে এটা স্বাভাবিক, কিন্তু 2022 সালের 16 জুন কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যার ক্ষত কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছেন এই অঞ্চলের মানুষরা। বিশেষ করে যদি বলি, টানা বৃষ্টিপাত, উজানের ঢলে কিন্তু এখনো কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বউলাই সহ যে নদীগুলো রয়েছে, অর্থাৎ সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত 24 ঘন্টায় কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত কম হলেও কিন্তু আসলে যেহেতু উজানের ঢল নামছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সুনামগঞ্জের প্রায় 16 সেন্টিমিটার পানি, সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি যেহেতু বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে যদি পানি আজকে নাগাদ পাহাড়ি ঢল নামতে থাকে, সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কিন্তু অনেক এলাকা, অর্থাৎ নিম্নাঞ্চল, দুর্গম উপজেলার যে সীমান্তবর্তী গ্রামগুলো রয়েছে, সেগুলো প্লাবিত হবে। বিশেষ করে আমরা একটু জানিয়ে রাখি, যেহেতু 2022 সালের আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই এই অঞ্চলে গ্রাম থেকে শহর পর্যন্ত সবকিছু তলিয়ে গেছিল, যার পর থেকে কিন্তু আসলে যখনই নদীর পানি কিংবা বাড়ে কিংবা পাহাড়ি ঢল নামে, তখনই কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি জরুরি একটি সভা করা হয়। সেই সাথে আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা গতকালকের কথা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি জরুরি সভা করা হয়েছে। ইতিমধ্যে আমরা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1300টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, 1000 মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, পৌরসভার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, পৌরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি মসজিদ মন্দিরেও কিন্তু মাইকিং করা হচ্ছে। যদি পাহাড়ি ঢলে কোনো এলাকা প্লাবিত হয়ে থাকে, তাহলে তারা বিভিন্ন যে কন্ট্রোল রুমের নাম্বার তারা প্রচার করছেন, যাতে সেই নাম্বারে যোগাযোগ করা হয়। পাশাপাশি কিন্তু 12 উপজেলার যে নির্বাহী কর্মকর্তারা রয়েছে, তাদেরকেও কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে, যদি কোনো এলাকা প্লাবিত হয়ে থাকে, সেই এলাকায় যাতে তারা তাৎক্ষণিক যে মানুষগুলো পানিবন্দী রয়েছে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। সেই সাথে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন উপজেলা কিন্তু 12টি উপজেলা কিন্তু 1200 প্যাকেট যে শুকনো খাবার সেটি পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি জিয়ার চালও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। তবে এখানকার মানুষরা যেটি বলছেন, যে এই যে প্রতি বছরে বছরে তাদের যে বন্যা আতঙ্ক, সেটি থেকে যে নদীগুলো, অর্থাৎ সুনামগঞ্জে যে নদীগুলো নাব্যতা হারাচ্ছে, সেগুলো আসলে যাতে দ্রুত খনন করা হয়। পাশাপাশি এই যে বন্যা মোকাবেলার যে আগাম যে সতর্কবার্তা, সেটা যাতে সঠিকভাবে, অর্থাৎ আমরা দেখেছি মাঝে আমরা যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা দেওয়া হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটি ভিন্নভাবে প্রচার করে, যার ফলে দুইটি যেটি সরকারি দপ্তর, দুটি থেকেই যাতে একই ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছানো হয়, যাতে বিভ্রান্তিমূলক তথ্য পৌঁছানো না হয়, সেটি কেবল এই অঞ্চলের মানুষদের তারা দাবি করছেন। তবে আমরা যদি বলি, ইতিমধ্যে পাহাড়ি ঢলে কিন্তু আমরা যদি বলি, তাহিরপুরে যে সড়ক, সেটি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু প্লাবিত ছিল। আজকে সেই সড়ক কিন্তু আসলে ইতিমধ্যে যান চলাচল, সড়ক থেকে পানি নেমে গেছে। পাশাপাশি জগন্নাথপুর উপজেলায় কিন্তু আসলে একটি সড়ক কুশিয়ারা নদীর পানির স্রোতে আসলে ভেঙে গিয়েছিল, সেটি দিয়েও কিন্তু 8 গ্রামের মানুষ সেটা যোগাযোগ বিচ্ছিন্ন। তবে সব মিলিয়ে বলা যায়, যেহেতু এখনো পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে যদি পানি বিপদ সীমার উপরে উঠে, তাহলে কিন্তু এই অঞ্চলের নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে অনেক মানুষই কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়বেন। জ্যোতিকা, এবার যেতে চাই হামিদের কাছে। হামিদ, মৌলভীবাজারে আজকের আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন? জ্যোতিকা, মৌলভীবাজারে গত 5 দিন থেকেই কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিশেষ করে ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে সে বন্যার সৃষ্টি হয়, এবং দলাই নদীর প্রথমেই দলাই নদীর বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয় কমলগঞ্জে। সেখানে মখাবিল নামক স্থানে, যেখানে ভারতীয় বিএসএফের বাঁধ দেওয়া সম্ভব হয়নি, সেই বাঁধ দিয়ে এবং জসিম ব্রিকফিল্ড নামে একটা ব্রিকফিল্ড আছে, তাদের মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে বাঁধ ভাঙনের সৃষ্টি হয়। তারপরে মৌলভীবাজারের রাজনগরে
সেখানে 3টি স্থানে ভাঙ্গন দেখা দেয় মনু নদীতে, এবং ভাঙ্গনের পরে রাজনগরের পুরোটা এলাকা পানিতে নিমজ্জিত হয়। অপরদিকে কুলাউড়ার সিকড়ি এলাকায় একটি বাঁধ বিএসএফের বাঁধার কারণে বাঁধতে দেওয়া হয়নি, সেখান থেকেও সেদিক দিয়ে পানি ঢুকে কিন্তু কুলাউড়ায় বন্যার সৃষ্টি হয়। সব মিলিয়ে বলা যায় 5 দিন ধরে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে ছিল, এবং আসার কথা হচ্ছে গতকাল বিকেল থেকে কিন্তু পানি নামা শুরু করে, এবং এখন পর্যন্ত প্রতিটি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদী মনু পয়েন্টে রেলওয়ে ব্রিজ পয়েন্টে সেখানে 302 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং চাঁদনীঘাট পয়েন্টে প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জুড়ি নদী 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী প্রায় 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং দলাই নদী প্রায় 300 উপরে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আবহাওয়াবিদ আনিসুর রহমান জানিয়েছেন যে আসলে 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এবং ভারতের উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তখন কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদের সাথে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে বৃষ্টি না থাকার কারণে দ্রুত নদীর পানি কমছে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যদিও দলাই নদীর 7টি স্পটে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং মনু নদীর 3টি স্থানে ঝুঁকিপূর্ণ রয়েছে। তারা বলছেন পানি নেমে গেলে সেখানে কাজ শুরু করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এ পর্যন্ত 1750 প্যাকেট শুকনো খাবার এবং 110 মেট্রিক টন চাল 7টি উপজেলায় সরবরাহ করেছেন। তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে, তারা সেই ত্রাণগুলো বিতরণের ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু অপরদিকে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা অন্যান্য উঁচু স্থানে যে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাননি, 20টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে রাজনগর এবং সেখানে 1750 জনের 2150 জনের মতো লোক বসবাস করছেন, এবং আস্তে আস্তে পানি নামার সাথে সাথে মানুষজন বাড়িতে ফিরছেন, কিন্তু তাদের বাড়িঘরের যে অবস্থা, তাদের আসবাবপত্র সহ যে যদি বলি সেক্ষেত্রে আউশ 119 হেক্টর, আমন 48.50 হেক্টর, রবি শস্য 26.50 হেক্টর, এবং গ্রামীণ যে 45 কিলোমিটার নষ্ট হয়ে গিয়েছে, এবং এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 2টি ব্রিজ, 2টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে নষ্ট হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ। সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।